রাজনীতির খেলায় আমাদের যা দেখানো হয় পর্দার আড়ালে ঘটে ঠিক তার উল্টোটা। আপনি কি জানেন, গভীর রাতে যখন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শান্তিতে ঘুমাচ্ছিলেন, তখন তার অজান্তেই পুড়ছিল দেশের গণমাধ্যম। এক ভয়াবহ ধোঁকার শিকার হতে যাচ্ছিল পুরো বাংলাদেশ। জুলাই বিপ্লবের রক্ত তখনও শুকায়নি, অথচ পর্দার আড়ালে একদল আস্থাভাজন উপদেষ্টা বনছিলেন চিরস্থায়ী ক্ষমতা দখলের এক নীল নকশা। ৩ জন প্রভাবশালী ব্যক্তি, একজন রহস্যময় নারী উপদেষ্টা এবং বিদেশের মাটিতে ২৪ ঘণ্টার নিখোঁজ রহস্য, সব মিলিয়ে এক রক্ত হিম করা ষড়যন্ত্র। আজ নিউজ বিডি লাইভে আমরা উন্মোচন করছি সেই সিন্ডিকেটকে যারা ইউনুস সরকারকে জিম্মি করে গড়তে চেয়েছিল এক নতুন আয়নাঘর। ভিডিওটি ১ সেকেন্ডের জন্যও মিস করবেন না, কারণ আজ পর্দা উন্মোচিত হবে সেই মাস্টারমাইন্ডদের যা শুনিয়ে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে বাধ্য। গল্পের শুরুটা হওয়া উচিত ছিল একটি উৎসবের আমেজে, যখন গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর ড ইউনুস দিনটিকে ঈদের মতো আনন্দের দিন বলে অভিহিত করেছিলেন। কিন্তু কেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিত্বের কণ্ঠে সেদিন এতটা স্বস্তি ছিল? কারণ তিনি আসলে মুক্ত হয়েছিলেন নিজেরই ৩ জন উপদেষ্টার পাতা এক বিষাক্ত জাল থেকে। ইনভেস্টিগেশন বলছে, ড ইউনুস শুরুতে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে চাইলেও তার কাঁধে বন্দুক রেখে ক্ষমতার মসনদ চিরস্থায়ী করতে চেয়েছিলেন ৩ জন প্রভাবশালী উপদেষ্টা। গোয়েন্দা প্রতিবেদনে বারবার উঠে আসছে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খানের নাম। তারা ড ইউনুসকে এমনভাবে ঘেরা পড়ে রেখেছিলেন যে প্রধান উপদেষ্টা অনেক সময় নিজ কার্যালয়েই অসহায় বোধ করতেন। আন্তর্জাতিক মহলের প্রবল চাপ এবং লন্ডনের ধারাবাহিক কিছু গোপন বৈঠকের পর ইউনুস বুঝতে পারেন তার পায়ের তলার মাটি সরিয়ে দিচ্ছে তার এই আপন লোকেরাই। এই ইনভেস্টিগেশনের সবচেয়ে রোমহর্ষক বাঁকটি লুকিয়ে আছে সৈয়দা রিজওয়ানা হাসানের পাকিস্তান সফরে। গত বছরের নভেম্বরে সরকারি সফরে পাকিস্তান যান তিনি, কিন্তু বিস্ময়কর তথ্য হল সেখানে অবস্থানকালে তিনি মিশনের নিরাপত্তা বলয় এড়িয়ে পুরো ১ দিনের জন্য সম্পূর্ণ নিখোঁজ হয়ে যান। একজন প্রভাবশালী উপদেষ্টা বিদেশের মাটিতে কার সাথে গোপন বৈঠক করতে আত্মগোপন করেছিলেন? পাকিস্তানস্থ বাংলাদেশ মিশনও তার অবস্থান সম্পর্কে অন্ধকারে ছিল, এবং সন্তানের বিতর্কিত ব্যবসায়িক লেনদেন আর পারিবারিক রাজনৈতিক ইতিহাস যখন জনসম্মুখে আসতে শুরু করল, তখন সরকারের নিরপেক্ষতা নিয়ে এক ভয়াবহ প্রশ্নের সৃষ্টি হয়। তিনি কি বিদেশের মাটিতে বসে নির্বাচন আটকানোর কোনো নীল নকশা চূড়ান্ত করছিলেন? এই রহস্য উদ্ঘাটন করা এখন সময়ের দাবি। যখনই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি নির্বাচনের দাবি তুলেছে, তখনই দেশে এক রহস্যময় মব সন্ত্রাস উস্কে দেওয়া হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে যখন আগুন দেওয়া হচ্ছিল, তখন প্রশাসন কেন পুতুলের মতো দাঁড়িয়েছিল? প্রবীণ সাংবাদিক নুরুল কবিরের মতো বিশ্লেষকরা দাবি করছেন এটি ছিল পরিকল্পিত। পর্দার আড়ালের ষড়যন্ত্র ছিল পরিষ্কার। দেশে এমন একটি ভীতিকর পরিবেশ তৈরি করা যাতে ড ইউনুস বিশ্বকে বলতে পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, তাই এখন নির্বাচন দেওয়া সম্ভব নয়। এমনকি প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়াই তার প্রশাসনকে ব্যবহার করে এই নাশকতা চালানো হয়েছিল। সংবাদপত্রে আগুনের খবর ড ইউনুস জানতে পারেন অনেক পরে। এটি কেবল আক্রমণ ছিল না, এটি ছিল গণতন্ত্রের কণ্ঠনালী চেপে ধরার এক মাস্টারমাইন্ড প্রসেস। দর্শক, ক্ষমতার এই অন্ধকার কুঠরির আরও গভীরে যাওয়ার আগে নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই পুরো খেলায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা ছিল সবচেয়ে ধোঁয়াশাপূর্ণ। গোয়েন্দারা তাকে বর্ণনা করছেন একজন পিচ্ছিল খেলোয়াড় হিসেবে। একদিকে তিনি ড ইউনুসের স্নেহভাজন থাকার অভিনয় করেছেন, অন্যদিকে ওই ৩ শক্তিশালী উপদেষ্টার সাথে বজায় রেখেছেন গোপন আঁতাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক সরকারের সংকটের সময় নিজেকে আড়াল করে ২ পক্ষকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন। তার এই দোদুল্যমানতা ষড়যন্ত্রকারীদের আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিয়েছিল। একসময়ের জনপ্রিয় এই ব্যক্তিত্ব শেষ পর্যন্ত জনগণের আস্থার উপর জল ঢেলে দিয়ে বিদায় নিয়েছেন। ষড়যন্ত্রকারীরা কেবল রাজপথ নয়, দখল করতে চেয়েছিল ডিজিটাল জগতও। রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে এক বিশাল আইটি সেল পরিচালনা করা হচ্ছিল, যাদের কাজ ছিল নির্বাচনের দাবি তোলা ব্যক্তিদের ব্যক্তিগত আক্রমণ করা। এমনকি তারা মোটা অঙ্কের অর্থ খরচ করে ড্রয়িং রুমে বসে ফরমাইশি জনমত জরিপ তৈরি করত। বিদেশি দূতাবাসগুলোতে গিয়ে তারা লবিং করত যে এখনই নির্বাচন দিলে একটি বিশেষ রাজনৈতিক শক্তি, ইঙ্গিত করা হয়েছে বিএনপির দিকে, ক্ষমতায় চলে আসবে, যা স্থিতি
স্থিতিশীলতার জন্য হুমকি। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই উপদেষ্টারা আসলে বাংলাদেশকে এক অনির্দিষ্টকালের অরাজকতার দিকে ঠেলে দিচ্ছিলেন। তারা প্রশাসনের প্রতিটি স্তরে, বিশেষ করে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়, এমন সব ব্যক্তিদের নিয়োগ দিচ্ছিলেন যারা ডক্টর ইউনূসের চেয়ে এই সুপার পাওয়ার সিন্ডিকেটের নির্দেশ মানতে বেশি আগ্রহী ছিল। এটি ছিল রাষ্ট্রের ভেতর আরেকটি সমান্তরাল রাষ্ট্র গড়ার এক ভয়াবহ উদ্যোগ। তবে সত্যের জয় অনিবার্য। যখন জাতীয় ও আন্তর্জাতিক চাপ তীব্র হল, বিশেষ করে নয়াদিল্লি এবং লন্ডনের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে শুরু করল, তখন ডক্টর ইউনূস বুঝতে পারলেন তাকে ভুল পথে চালিত করা হচ্ছে। নিজের ব্যক্তিগত ইমেজ বাঁচাতে তিনি নির্বাচনমুখী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ওই ৩ উপদেষ্টার শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের ঘোষণা ধাপাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু জনগণের প্রবল আকাঙ্ক্ষার কাছে তাদের ষড়যন্ত্রের দেওয়াল তাসির ঘরের মতো ভেঙে পড়ে। জুলাই বিপ্লবের পর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তাকে হরণ করতে চেয়েছিল এই উপদেষ্টা সিন্ডিকেট। তারা চেয়েছিল ফ্যাসিবাদের এক নতুন সংস্করণ উপহার দিতে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেবল বিএনপির জয় ছিল না, এটি ছিল এই ৩ জন মাস্টারমাইন্ডের পরাজয়। ষড়যন্ত্রের জাল কেবল রাজপথ বা গণমাধ্যমে সীমাবদ্ধ ছিল না, এটি ছড়িয়ে পড়েছিল প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে। এই ৩ উপদেষ্টা সমান্তরাল প্রশাসন গড়ে তোলার জন্য স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ ফাইলে নিজেদের একক আধিপত্য বজায় রাখতেন। ডক্টর ইউনূসকে অন্ধকারে রেখে তারা এমন সব নিয়োগ দিয়েছিলেন যাদের একমাত্র কাজ ছিল নির্বাচন বিরোধী জনমত তৈরি করা। এমনকি তারা শ্বেতপত্র প্রকাশের নামে এক ধরনের তথ্য জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। উদ্দেশ্য ছিল পূর্ববর্তী সরকারের অপকর্মের পাশাপাশি এমন এক চিত্র তুলে ধরা যেন মনে হয় দেশ পুনর্গঠনে আরও ১ দশক সময় প্রয়োজন। এই সংস্কারের বাহানা আসলে এক সুগভীর পর্দার আড়ালের ষড়যন্ত্র, যার মাধ্যমে তারা দেশের সংবিধানকে স্থগিত করে আজীবন ক্ষমতায় থাকার এক রঙিন স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বাংলার জাগ্রত জনতা এবং আন্তর্জাতিক সজাগ দৃষ্টির সামনে তাদের সেই স্বপ্ন এখন রক্তহীন করা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই ৩ উপদেষ্টার লবিং কেবল দূতাবাসের চা চক্রেই সীমাবদ্ধ ছিল না, তারা ওয়াশিংটন এবং ব্রাসেলসে ব্যক্তিগত লবিস্ট নিয়োগ করেছিলেন বলে গুঞ্জন রয়েছে। তাদের মূল প্রজেক্ট ছিল ইউনূস ফ্যাক্টরকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ভাগ্য গড়া। তারা বিশ্ব নেতাদের বোঝাতে চেয়েছিলেন যে বাংলাদেশে কোনো বিকল্প নেই, তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকেই দীর্ঘস্থায়ী সমর্থন দেওয়া উচিত। পর্দার আড়ালে তারা এমন এক চুক্তির দিকে এগোচ্ছিলেন যা বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারত। বিশেষ করে শিল্প ও জ্বালানি খাতে এমন কিছু চুক্তি স্বাক্ষরের পায়রা চলছিল যা কেবল এই সিন্ডিকেটের পকেট ভারী করত। ডক্টর ইউনূস যখন এই দুর্নীতির গন্ধ পেতে শুরু করেন, তখনই তিনি বুঝতে পারেন তার পাশে বসে থাকা ব্যক্তিরাই দেশের সবচেয়ে বড় শত্রু। এই সত্যটি যখন জানাজানি হয়, তখন খোদ সচিবালয়ের অফিসারদের মধ্যে হিমসরব হওয়ার অবস্থা তৈরি হয়েছিল। জুলাই বিপ্লবের পর মানুষ চেয়েছিল একটি বৈষম্যহীন সমাজ যেখানে কোনো আয়নাঘর থাকবে না, কিন্তু এই ৩ উপদেষ্টার কর্মকাণ্ড ছিল অনেকটা পুরনো মদের নতুন বোতলের মতো। তারা নিজেদের সমালোচনা করা ব্যক্তিদের উপর গোয়েন্দা নজরদারি বাড়িয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নির্বাচনের দাবি তুলতেন তাদের আইটি সেলের মাধ্যমে টার্গেট করা হতো। এই ডিজিটাল মব সন্ত্রাস ছিল সরাসরি ফ্যাসিবাদী হাসিনা মডেলের অনুকরণ। আজ যখন আমরা একটি অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার পেয়েছি, তখন এই উপদেষ্টাদের বিচার হওয়া বাঞ্ছনীয়। তারা যদি বিচারের হাত থেকে বেঁচে যায়, তবে ইতিহাসের কাঠগড়ায় আমরা অপরাধী হয়ে থাকব। এই ৩ উপদেষ্টা কি তাদের কৃতকর্মের জন্য ক্ষমা পাবেন, নাকি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন?